আমরা এখান থেকে শুরু করবো। মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ কি? মৌলিক পদার্থ কি? যেসব পদার্থকে আর ভাঙা যায় না। ভাঙা যায়, সেটি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হচ্ছে আর যেসব পদার্থ একাধিক মৌলিক পদার্থ। যেমন এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি হচ্ছে কি নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, সালফার। হ্যাঁ, তাহলে এগুলো নাইট্রোজেন গ্যাস আকারে থাকে, তাহলে এন প্রকার থাকে। এটা তো ধরো নাইট্রোজেন সিঙ্গেল থাকতে পারবে না, গ্যাস। যেমন হাইড্রোজেন H2। তো এটাকে যখন আমরা ভাবতেছি এটা ছাড়া কিছু পাচ্ছি না, কিন্তু এটা পরমাণু চলে আসা কিছু পাচ্ছি না, তাহলে ফার্স্ট পরে তুমি একটু মনোযোগ দাও, এটা একটু মনোযোগ পড়া আছে দেখতেছি, তুমি একটু মনোযোগ ভালো মনোযোগ দাও। তাহলে এটা ছাড়া কিছু পাওয়া যাবে, কিছু মৌলিক পদার্থ, আর জৈবিক পদার্থ করে ভাঙলে আমরা অনেক কিছু পাই থাকি। আচ্ছা, আমাদের শরীরে অনেক কিছু থাকে, আমাদের লাগবে না, এগুলো আমরা মেন টপিকে যাবো। কোনো পরমাণু বেসিক বিষয় দেখে নিই তার কি অবস্থা। ধরো আমাদের কাছে হচ্ছে পানি, পানির সঙ্গে কি তুমি করো H2O কে ভাঙলে কি পাওয়া যায়? আচ্ছা, H2O টা একটা অন্য পরমাণু। এটা হচ্ছে অণু, H2O হচ্ছে একটা অণু। আর H2O কে ভাঙলে কি পাওয়া যাবে? তিনটা পরমাণু পাওয়া যাবে। আর হাইড্রোজেন কয়টা পরমাণু থাকবে? আর অক্সিজেন একটা পরমাণু থাকবে, টোটাল তিনটা পরমাণু থাকবে। তাহলে অণু বড় না পরমাণু বড়? অণু বড় না পরমাণু বড়? অণু বড়। অণুকে ভাঙলে পরমাণু আমরা পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসো যে আমরা এগুলো লাগবে না, এগুলো তুমি জানো, কম বেশি জানো না? কম বেশি তো করছো। আর না করলে সব কিছু দেখে শিখাবো। আর এটা আচ্ছা বলো, এখানে এটা তোমাদের কোশ্চেন করলাম, এটা একটা অন্য পরমাণু। এটা সালফার গ্যাস অণু। এটাকে আমরা কয়টা পরমাণু বলবো? এটা মানে হাইড্রোজেন পাবো 4টা, আর হাইড্রোজেন পাবো 4টা, আর সালফার পাবো 4টা। এভাবে অ্যামোনিয়া এগুলো সবগুলো তোমার মোটামুটি আছে, ক্লিয়ার আছে। এবং সাংগঠনিক কণা। এখন পরমাণুকে ভাঙা যায় কিনা বলো তো? ধরো আমরা তো অণুকে প্রথমে চিন্তা করবো কিনে, আচ্ছা অণু পর্যন্ত গেলাম, অণুকে ভাঙলা পরমাণু পাই, পরমাণু কিছু ভাঙা যাবে? ভাঙা যায়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আর আরো কিছু কিছু আছে, ওগুলো হচ্ছে আলফা, বিটা, রশ্মি। ইয়েস, তার অপোজিট চলে গেছে। তার মাঝখানে কি থাকে? এটা বলা হয় নিউক্লিয়াস। আর কক্ষপথে কি থাকে? কক্ষপথে ইলেকট্রন থাকে। আচ্ছা, নিউক্লিয়াসের ভিতরে আর কিছু থাকে? নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন আর প্রোটন থাকে। তাহলে একটা পরমাণুর ভর নির্ধারণ হয় কোনটার মধ্যে? নিউট্রন আর প্রোটনের মধ্যে। নিউট্রন আর প্রোটনের যে ভরটা, নিউক্লিয়াসের ভরটা, ইলেকট্রনের ভর আছে, নেগলিজিবল ধরা হয়। যার কারণে আমাদের প্রোটন আর নিউক্লিয়াসের ভরটাকে আমাদের মেইন পরমাণুর ভর হিসেবে চিন্তা করা হয়। এই আধারগুলো বুঝতে পারছেন? ক্যালকুলেটর তুমি বের করা যায়, জানো এটা? ক্যালকুলেটর বের করো। পারমাণবিক সংখ্যা বিষয়টা কি বলতো? পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? একটা অণু একজন বলো না, প্রোটন সংখ্যা কি পারমাণবিক সংখ্যা বলা হয়? প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কিন্তু পারমাণবিক সংখ্যা বলবো না। প্রোটন সংখ্যা মানে কি? প্রোটন বলতে পজিটিভ বোঝায়। তাহলে প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, মানে প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা মানে একটা প্লাস, আর নিউট্রন হচ্ছে চার্জ দ্বিগুণ। নিরপেক্ষ। আমি প্রশ্ন করলাম যে কক্ষপথে কি পজিটিভ আর নেগেটিভ সমান থাকে না? আচ্ছা, থাকে। তাহলে এই জন্য পরমাণু কিন্তু নিরপেক্ষ ধরা হয়, চার্জ নাই, নিষ্ক্রিয় বলা হয়। যদি এখান থেকে কোনো একটা ইলেকট্রন বের করা হয় বা ঢোকানো হয়, তখন কিন্তু চার্জ উত্তেজিত অবস্থা থাকে। ধরো আমি এটা কিন্তু চার্জ আছে নাই, চার্জ নাই, আর বর্তমানে চার্জ নেই। কেন? এই প্রোটন নিউট্রন সমান আছে, ইলেকট্রন সমান আছে, যার কারণে কোনো চার্জ নেই। চার্জ তখনই হবে যখন আমি কোনো ইলেকট্রন বের করে দিতে পারি, ঢুকাই দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, তাপ দেওয়া, হিট দেওয়া। যেমন এই যে স্বাভাবিক অবস্থায় এগুলো কিন্তু ইলেকট্রন আছে, কিন্তু এখানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে না, শর্ট লাগছে না। কেন? এখন ভোল্টেজ এখন আর দেয়নি, ভোল্টেজ যখন ধাক্কা দিচ্ছে, তুমি যেটা বলো তাপ দেওয়া, উত্তেজিত করা, ওই উত্তেজিত যখন করবে তখন ইলেকট্রন পাস হওয়া শুরু করবে, মানে অর্থাৎ একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাবে, তখন কিন্তু বিদ্যুৎ প্রবাহ করবে। আচ্ছা, এখন আর বিষয় আসে। এখন আসলে হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে প্রোটন আর নিউট্রন, অর্থাৎ এই যে মাঝখানে যে দুইটার যোগফল, সেটাই হচ্ছে আমাদের ভর সংখ্যা বলা হয়। আচ্ছা, এগুলো তোমরা জানো কম বেশি। তারপরে আসলে যে গেল, এগুলো লাগবে না আমার। তারপরে এখন আসলে যে আমাদের পরমাণু মডেল সম্পর্কে কয়টা বিজ্ঞানী কথা বলছে? রাদারফোর্ড আর বোর। তাহলে এই যে ইয়ং বয়স রাদারফোর্ড ছিল, এরকম উনি এটা কিন্তু আসে 1911 খ্রিস্টাব্দে। 1911 এটা কিন্তু সরাসরি উদ্যোগে চলে আসছে। উদ্যোগে কিছু দেওয়া ছিল, উদ্যোগে আসছে কিনা না 1911 আর 1913, আর কিছু দেওয়া হয়। তারপরে বলছে যে উদ্দীপকের এই মডেলটা কার ভালো শুধু, হ্যাঁ শুধু দেখাবো, কোশ্চেন দেখাবো। তাহলে 1911 হচ্ছে আমাদের রাদারফোর্ড, আর 1913 হচ্ছে বোর। এই 2 বছর পর আপডেট করছে, মানে রাদারফোর্ড 2 বছর পর। তো চলো দেখি আমরা এই এক্সপেরিমেন্ট সম্পর্কে আইডিয়া আছে কার? অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা করে কি হবে? এক্সপেরিমেন্ট করার জন্য রাদারফোর্ড চিন্তা করছে যে আচ্ছা সবকিছু তো পরমাণু দ্বারা গঠিত, ঠিক আছে, আমরা একটু এক্সপেরিমেন্ট করি। এক্সপেরিমেন্টটা কীভাবে করবো? সোনার তো পরমাণু, সবকিছু পরমাণু, সবকিছু
সোনা হচ্ছে একটা কণা, সোনাকে সে পাতলা পাতে পরিণত করছে প্রথমে, করার পরে সেখানে আলফা কণা দিচ্ছে। আলফা কণা হচ্ছে পজিটিভ, তুমি ইজিলি ধরতে পারবে আলফা কণা, তুমি এখন আবিষ্কার করতে পারবে। দেখো আলফা কণা হচ্ছে পজিটিভ, তো সে কি করলো এখান থেকে আলফা কণা পাবো, মানে পজিটিভ কণা কিন্তু বের হচ্ছে, যে জানতো। কারণ বিজ্ঞান যখন তুমি একটা টিচার হবা বা যখন বড় লেভেলে যাবো কোনো বেসিক তুমি জানাই থাকে যে এই লাইটটা হচ্ছে পজিটিভ, যেমন তোমরা নিজে কোনো নিউট্রিশন আইডিয়া আছে বা এটা তুমি জানো এটা হচ্ছে প্লাস্টিকের তৈরি। সো আলফা কণা যখন তৈরি করা আছে পজিটিভ চার্জ নিশ্চিত করতো, এটা সে জানতো আগে থেকে। তো সে কি করলো পজিটিভ চার্জ নিশ্চিত করলো, কি দেখা গেল এখানে একটু পর্দা রাখছে, পরমাণু ভেদ করে যাচ্ছে না, ম্যাক্সিমাম আলো এখানে পড়ছে, কিন্তু কিছু কিছু আলো কিন্তু আশেপাশে দেখা যাচ্ছে। সে যখন চিন্তা করে আরে কি কাহিনী, সোজাসুজি গেল আমার কিছু কিছু আশেপাশে দেখা যাচ্ছে, কাহিনী কাহিনী চল আরেকটা রিসার্চ করে দেখি। এইটা হচ্ছে সোনার পাচ্ছে না। আর তোমাদের পড়াতে ভালো লাগে, তোমার সব কিছু মোটামুটি আইডিয়া আছে, মানে বেসিক জিনিস আছে। তো এটা হচ্ছে আমাদের সে আলফা পার্টিকেল, এখানে পজিটিভ নিশ্চিত করতেছে, আর এখানে সোনা আছে, এখানে জুম ভার্সন করছে আমি। তো যখন দেখো আমি এখানে আলফা কণা নিশ্চিত করতেছি, দেখা গেলে ক্লিক করবো আলফা কণা যাবে, তখন কি হয় এই কিছু কিছু আলফা কণা বেড়ে যাচ্ছে, এটা বলে মধ্যে পড়ছিলাম যে বেগে যায় বসতে কিছু কিছু আলফা কণা বেড়ে যাচ্ছে, বিভিন্ন দিকে নিশ্চিত হয়ে যাচ্ছে। তাহলে পজিটিভ মিশ্রণ করছি, নিশ্চিত করছি, কিছু কিছু আলফা কণা বেড়ে যাচ্ছে। তাহলে কেন বেড়ে যাচ্ছে এটা একটু তোমার আইডিয়া করতে পারবা? বেগে যেতে হয়েছে কি মাঝখানে ফরওয়ার্ড করানো, মাঝখানে পজিটিভ থাকার কারণে পজিটিভ ডিকাশন হচ্ছে, এই কারণে বেড়ে যাচ্ছে। সে তখন চিন্তা করো আচ্ছা আমি যদি পজিটিভ মারছি তাহলে মাঝখানে নিশ্চয়ই কোনো পজিটিভ কিছু আছে, যার কারণে ডিকাশন বেড়ে যাচ্ছে। আর মাঝখানে যদি পজিটিভ থাকে কক্ষপথে অবশ্যই ইলেকট্রন থাকতে হবে, কারণ নিউট্রাল আছে, পরমাণুটা নিউট্রাল অবস্থায় আছে। যার কারণে সে চিন্তা করে দেখো ঠিক আছে মাঝখানে যদি পজিটিভ আছে ওটাকে আমার নিউট্রাল নাম দেয়, আর আশেপাশে কিন্তু ইলেকট্রন অবশ্যই থাকতে হবে, এটাকে ইলেকট্রন নাম দেয়, এইভাবে আবিষ্কারটা করছে। আর সেটা তোমার বইয়ে পয়েন্ট একটা লেখা আছে, তাহলে এটা বুঝতে পারবে, নিজেই লিখতে পারবে যে আচ্ছা এভাবে হয়েছিল, আলফা কণা মারছিল, মাঝখানে নিউট্রাল থাকে, কখনো ইলেকট্রন থাকে। তো সে এটাকে দেখো এই যে আলফা কণাগুলো বিচ্ছুরিত হয়েছে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমাদের তিনটি নাম ছিল কি, মাঝখানটার নাম ছিল নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকবে, পজিটিভ চার্জ থাকবে, এবং কক্ষপথে কিন্তু মানে আশেপাশে কক্ষপথ বলা নেই, সে আশেপাশে ইলেকট্রন আছে, এই কথাটা বলছে। কক্ষপথ নির্দিষ্ট করতে পারে না, বলছে আশেপাশে ইলেকট্রন থাকে। তারপরে সে বলছে যে নিউক্লিয়াস খুবই ছোট এবং বাহিরে নিউক্লিয়াস হচ্ছে ক্ষুদ্র, নিউক্লিয়াস বাহিরে এবং পরমাণুর ভিতরে বেশিরভাগ স্থানে থাকা, এটা বসে বলছে। তিনি একবার রিডিং করে বুঝতে পারবেন। তারপরে কি কি বলছে, সোলার সিস্টেমের সাথে তুলনা করছে সৌরজগতের সাথে, সঠিক হয়েছিল না? আচ্ছা কেন শুনতে পারি? আর সেটা হচ্ছে বিভিন্ন দিকে বিভিন্ন বৃত্তকার কথা বলতে, এটা তো সোলার সিস্টেমের মধ্যে নির্দিষ্ট বৃত্তকার কথা। হ্যাঁ এটা রাইট, কথা রাইট। আর একটা মেইন পয়েন্ট আছে, চার্জ নাই, চার্জ নেই। হ্যাঁ আমাদের পৃথিবীকে চার্জ শূন্য ধরা হয়, নিউট্রাল ধরা হয়, কিন্তু আমাদের পরমাণু থেকে চার্জ আছে, নিউক্লিয়াসে চার্জ আছে এবং ইলেকট্রনের চার্জ আছে, সেজন্য সঠিক হয় না, যা সঠিক দিব। সোলার সিস্টেম রাদারফোর্ডের পরমাণু মানে সোলার সিস্টেম থেকে পড়ে করছিল, এটা আমরা দেখছিলাম। সোলার সিস্টেম মাঝখানে কি থাকে, সূর্য নিউক্লিয়াস চিন্তা করছে। তারপরে এই যে ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, মানে এলোমেলো ভাবে ঘুরতেছে, এদিকে 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 ওদিকে সব আলোমেলো ঘুরতেছে। আর এটা কিন্তু আমি 2D দেখি, এটা 3D, আর 2D বুঝছো তো, 3D মানে 3D দেখা যাচ্ছে, মানে এটা জাস্ট একটা পিকচার তৈরি করছে। তাহলে এখানে 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 সব জায়গায় ইলেকট্রন থাকতে হবে, এইজন্য তারা কিন্তু এটা দেওয়া আছে সোলার মতো তুলনা করে। হ্যাঁ সেজন্য চিত্র কিন্তু কোশ্চেন এটাও দেওয়া থাকে, কোশ্চেন এটাও দেওয়া থাকে, এটা দেখে বুঝতে হবে আলাদা হবে যে চক্রাকারে এলোমেলো ভাবে ঘুরতেছে, কোশ্চেন দিতে পারছে। আচ্ছা এখন সে এটা একটা কথা বলছিল যে কোনো একটা বস্তুকে, সে আবার ফিজিক্সও জানতো যে কোনো একটা বৃত্তকে কেন্দ্র করে যদি বৃত্তের অবস্থা ঘুরতে চায় তার কেন্দ্রমুখী বলের প্রয়োজন পড়ে। এর ইন্টারভেলটা আছে তোমাদের নাই, কারণ যেটা রাখবা যে এই দেখো আমি যদি একটা রশ্মি এটাকে ঘুরাই, এখানে একটু ইয়ে বাঁধে, এই মডেলটা রাদারফোর্ড, আর এটা এই যে দুটোই রাদারফোর্ড, দুটোই রাদারফোর্ড, এই সব কনফিউশন হয়ে যেত না, এই জন্য বলতেছি। দেখো এটাও চিত্র দেয়, এটাও চিত্র দেয়, একই চিত্র দিয়ে দেয়, মানে এই চিত্র সোলার সিস্টেম শুধুমাত্র এটাও জানতো যে এইভাবে করে, হ্যাঁ এইভাবে এইভাবে ঘুরতেছে, অথবা এইভাবে ঘুরতেছে, অথবা এইভাবে ঘুরতেছে, এইভাবে না ভাবে কোনো নির্দিষ্ট একটা নির্দিষ্ট কক্ষপথ থাকলেও মানে সিকোয়েন্স ঠিক নাই, সিকোয়েন্স কিন্তু ঠিক নেই। দেখো কোনোটা এদিকে, কোনোটা ওইদিকে, কোনোটা ওইদিকে, কোনোটা এইদিকে। আর এটা একটা 2D ভাবে জাস্ট একটা পিকচার যদি তুলি সামনে থেকে আমরা এইভাবে দেখি, যেমন আমরাও কিন্তু 2D দেখি, জানো এটা তুমি জানো না, আমরা কিন্তু 2D দেখি, কিন্তু আমাদের স্পর্শ শক্তিটা দিচ্ছে আল্লাহ, যার কারণে আমরা কিন্তু 3D দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের পিকচার দেখতেছি 2D। এই স্পর্শকের মাধ্যমে আমরা ওই মস্তিষ্ক দিয়ে সিগন্যাল দিয়ে ওটা 3D কনভার্ট হয়ে গেছে, আমরা দেখি 2D। আচ্ছা ওটা পরবর্তীতে ফিক্সে আছে। তাহলে কেন্দ্রমুখী বলের প্রয়োজন, ধরো একটা ঢিল পাতা, ঠিক আছে, ঢিল পাতা যখন এরকম করে হাতে টান লাগে না, তাহলে এটা কি একটা এই কেন্দ্রমুখী বল আছে, তারপরে সে বলছে যেহেতু ঠিকঠাক আমাদের ঘুরতেছে, মানে ঘুরতেছে নিউক্লিয়াসের কেন্দ্র করে, তাহলে কেন্দ্রমুখী বলের জন্য সে ঘুরতেছে। ঠিক আছে, ভালো কথা বলছে, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা এখন আমাদের সীমাবদ্ধতা কি ছিল,
সীমাবদ্ধ ফার্স্ট ছিল সে কক্ষপথের ব্যাসার্ধ নির্দিষ্ট করতে পারে বলতে পারে না কতটুকু ব্যাসার্ধ হতে পারে 5 মিটার 5 মাইক্রোমিটার 5 ন্যানোমিটার সে নির্দিষ্ট করে বলতে পারে এটা হচ্ছে 1 নম্বর সমস্যা ছিল 2 নম্বর সমস্যা ছিল সৌরজগতে কোনো চার্জ নাই কিন্তু আমাদের এখানে চার্জ আছে সেটা একটু প্রবলেম আরেকটা প্রবলেম ম্যাক্সওয়েলের তত্ত্ব তুমি জানো ম্যাক্সওয়েলের তত্ত্ব জানো ওই যে আস্তে আস্তে হচ্ছে নিউক্লিয়ার ইলেকট্রন ইসের মধ্যে পতিত পতিত হবে হবে। ওই চার্জের সে কিন্তু কক্ষপথ নির্দিষ্ট করে দেয় নাই ম্যাক্সওয়েল আবার আগে তত্ত্ব দিয়ে গেছিল যে যদি কোনো চার্জ বৃত্তের মধ্যে ঘুরতে থাকে সে আস্তে আস্তে শক্তি হারাতে থাকে শক্তি হারায় হারায় বিকাশ করিতে হয় যেমন এখানে দেখতে পাচ্ছ এই যে ইলেকট্রন যখন ঘুরতে থাকে তখন কক্ষপথ নির্দিষ্ট করা নাই তখন নিউক্লিয়াস করিতে হওয়ার কথা ছিল আর নিউক্লিয়াস যদি করিতে হয় পজিটিভ নেগেটিভ মিলে ভ্যানিশ হয়ে যাওয়ার কথা পরমাণুটা এই আস্তে ভিতরের মধ্যে একটা টাইম ভ্যানিশ অস্তিত্বহীন হয়ে গেছে কারণ নিউক্লিয়াসের সাথে করিতে আপনি অস্তিত্বহীন হয়ে যাবে প্লাস মাইনাসের অস্তিত্বহীন হয়ে যাবে কিন্তু সেটা তো হয় না তার মানে তার তত্ত্বে ভুল ছিল কক্ষপথ বলা ভালোভাবে বলতে পারবে এখন আসলে পরবর্তী বোর এই যে 1913 বোর এসে কি করলো হ্যাঁ ভাইয়া এখানে কিন্তু নিউক্লিয়াস নির্দিষ্ট মানে মাঝখানে আছে কিন্তু কক্ষপথ নির্দিষ্ট করে দিচ্ছে কক্ষপথগুলোকে কি করলো নাম দিল 1 2 3 4 1 2 3 4 1 কি বলছি আমরা কে শেল কে এল এম 1 2 3 4 শক্তিস্তর আচ্ছা তারপরে আরেকটা সূত্র আমি বলে দিয়ে গেল ব্যাসার্ধ বের করার জন্য সেটা হচ্ছে সুপারসিলাম এটার নাম কি আচ্ছা তোমার ফিজিক্সে পড়ছো যে রৈখিক পরমাণু ভরবেগ নাম শুনছো না ভরবেগের সূত্র কি m * v ভর এবং বেগের গুণফলটা হচ্ছে ভরবেগ এখন ভরবেগ ফিজিক্স আমরা কি অ্যাপ্লাই করি ধরো আমি তোমার সাইকেল নিয়ে আসছি মনে করলাম তোমার ভর আর আমার ভর সেম কিন্তু মানে তোমার ভর বলতে সাইকেলে উঠলাম তুমি উঠছো আর আমি মোটরসাইকেলে উঠছি আমার ভর কিন্তু বেড়ে গেছে তাই না কিন্তু বেগ একই আছে বলতো তোমারও 5 মিটার পার সেকেন্ড আমারও 5 মিটার পার সেকেন্ড কিন্তু আমার ভর হচ্ছে ধরো 100 কেজি তোমার ভর হচ্ছে ধরো 10 কেজি তাহলে আমার ভর কত হলো 500 আর তোমার ভর হচ্ছে 50 এখানে আমি কি করতে পারি ভাঙচুরের শক্তি তার প্রকাশ করতে ধরো এখানে একটা বাচ্চা বসে দাঁড়ায় আছে আমি অ্যাক্সিডেন্ট করলে মারা যাবে তুমি অ্যাক্সিডেন্ট করলে কিছু হতো সো ভরবেগ করে শক্তি প্রকাশ করতেছে যে তার ভিতরে কতটুকু শক্তি আছে সে ভাঙচুর করতে পারবে কিনা ফিজিক্স এটা আমরা অ্যাপ্লাই করি এখন এটা আসলে কৌণিক ভরবেগ দেখো যখন বৃত্তাকার পথে ঘুরতেছে তখন তো আর রৈখিক ভরবেগ নিয়ে কাজ করে চলে না তখন বৃত্তের একটা ব্যাসার্ধ আছে তাই না তাহলে এইটা হচ্ছে বলা হয় কৌণিক ভরবেগ এটা হচ্ছে রৈখিক ভরবেগ আবার হচ্ছে কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগের সূত্র mv ঠিক থাকবে খালি একটা ব্যাসার্ধ আর যোগ হয়ে যাবে এইটা পুরোটা মিলে আমরা প্রকাশ করছি কৌণিক ভরবেগ এটাও তাই যে একটা ইলেকট্রন যখন এই ইলেকট্রন কৌণিক ভরবেগ বের করতে হবে অর্থাৎ কতটুকু ভাঙচুর চালাতে পারে কতটুকু শক্তি এনার্জি আছে তার কৌণিক ভরবেগ বেশি কিনা কম এটা আমরা বের করতে হবে তাহলে mvr যদি কৌণিক ভরবেগ সরাসরি mvr বের করব আর এটা সূত্র কি n/2π এর একটা ফর্মুলা সে বের করে দিয়েছে এটা হচ্ছে শক্তি স্তর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর শক্তি স্তর এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক মুখস্থ করুন এই যে 6.6 মিটার 34 এই ধরনের মুখস্থ কনস্ট্যান্ট এগুলো আর এটা সে 1 2 3 4 এটা আমরা বের করব আর 2 হচ্ছে কনস্ট্যান্ট পাই হচ্ছে কনস্ট্যান্ট তো এখান থেকে কি আমরা কৌণিক ভরবেগ ছাড়া কিছু বের করতে পারবো ম্যাথস সেকেন্ড কিছু ম্যাথস কৌণিক ভরবেগ ছাড়া কিছু বের করতে পারবো এটার মান বের করা যাবে यस এটার মান বের করা এটার মান বের করতে পারবো এই কনস্ট্যান্ট না এটা বের করব এটার মান বের করতে পারবো ভি মান বের করতে পারবো আর এর মান বের করতে পারবো ভর না m তো চালাই থাকে সো আমরা এখান থেকে ইলেকট্রনটা কত বেগে ঘুরতেছে সেটা বের করতে পারবো বাকি ভ্যালু দেওয়া থাকবে তোমার টেনশন নেই আবার ব্যাসার্ধ কত সেটা বের করতে পারবো আবার এর ভ্যালু কত সেটা বের করতে পারবো অনেক কিছু এখান থেকে আমরা বের করতে পারবো বুঝছো এখন আরেকটা আসে যে সে আরেকটা ফর্মুলা দিয়ে তার মানে বোর কিন্তু ব্যাসার্ধ নির্দিষ্ট করতে পারলো যে হ্যাঁ কক্ষপথে এত ব্যাসার্ধ থাকতে পারে এখন এই যে একটা ইলেকট্রন যখন নিচের শক্তি স্তর থেকে উপর শক্তি স্তরে যায় তখন সেই শক্তি কি করে শোষণ করে আর উপর থেকে যখন নিচে নাম তখন বিকিরণ করে এটা এক্সাম্পল কি ধরো আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠি তখন আমাদের শক্তির প্রয়োজন পড়ে বুঝছো খাইতে হয় বেশি বেশি খাইতে হয় খাই শক্তি অর্জন করতে হয় তাহলে ইলেকট্রন যখন নিচের কক্ষপথ থেকে উপর কক্ষপথে যায় এখন বাইরে থেকে তরল আসতেছে শক্তি ঢুকে নিচ্ছে নিয়ে এসে উপরে উঠলো শক্তি শোষণ করলো গুড আর যখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তর নামে তখন কি করে যে শক্তি গ্রহণ করছিল সেটা ছেড়ে দেয় সেটা ছড়ে দেয় তাহলে ম্যাক্সওয়েল বোর বললো ঠিক আছে আমরা এই শক্তির ভ্যালুটা বের করতে পারবো যে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে জাম্প করতে কতটুকু শক্তি সে প্রয়োজন নেয় বা টেনে নেয় সেটা আমরা বের করতে পারবো এই তত্ত্বের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার এই যে আমাদের এলইডি লাইটগুলো আসে যে কোনোটা তরঙ্গদৈর্ঘ্য কম থাকে শক্তি কম আমাদের লাল আলো দেখায় এই যে এলইডি লাইটগুলো আছে লাল কোনটা সবুজ কোনটা হলুদ কোনটা বেগুন কেন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যার ফলে শক্তির লেভেলটা শক্তির পরিমাণটা তারতম্য দেখা যায় কোনটা কম নেয় কোনটা বেশি নেয় যার কারণে ওই শক্তির উপর ডিপেন্ড করে তরঙ্গটা ডিপেন্ড করে এই যে ঢেউটা ডিপেন্ড করে তরঙ্গের জন্য আলোর আলোটা আমাদের রং চেঞ্জ হচ্ছে লাল আলো সবুজ বেগুন গুড ভেরি গুড তাহলে এখন আমার এই শক্তির পরিমাণটা কত ইকুয়াল টু এইচ এফ বা এইচ নিউ এটাকে তোমরা বলবা ইকুয়াল টু এইচ নিউ 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 বা নিউ থেকে বলো সেটা হচ্ছে এটার মানে কি কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি হ্যাঁ ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি মানে কি বলতে তুমি ব্রাশ করতেছো আস্তে আস্তে ব্রাশ করতেছো
আস্তে আস্তে কাঁপতেছে, মানে কম্পাঙ্ক। আর যদি জোরে জোরে কাঁপে সেটা হচ্ছে তার কম্পাঙ্ক বেশি। এটা হচ্ছে সেই নিয়ম, এটাকে এফ দ্বারাও কিন্তু লেখা হয়। তাহলে ই ইকুয়াল টু এইচ এফ বা এইচ নিউ ইকুয়াল টু, এটা আরেকটা সূত্র লেখা যায়, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এইচ মানে তো আমরা টার্গেট কনসেপ্ট করছি, সি মানে কি? সি মানে হচ্ছে আলোর বেগ। আলোর বেগের তাহলে কত? 3 হ্যাঁ 3 লক্ষ কিলোমিটার। সূর্য থেকে কিন্তু আমরা পৃথিবীতে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে আসতেছি। তাহলে 3 to 10 to the power 8 মিটার পার সেকেন্ড। খুবই স্পিড, কিন্তু খুবই স্পিড, খুব অনেক স্পিড। আর আলোর বেগে যদি কোনো যন্ত্র আবিষ্কার করা যেত তাহলে কি আমরা অতীতে যেতে পারতাম? জানো তো আইনস্টাইন বলে দিয়েছিল। আমার বেগ ফোন কোনো ছাড়া কোনো বেগই করা কোনো একটা বড়হীন বেগে কোনো সম্ভব না। ওই বেগ যদি আমরা কোনো গাড়ি আবিষ্কার করতে পারি তাহলে কিন্তু আমরা অতীতে ব্যাক করতে পারি। মানে সেই থিওরিটিক্যাল 99.9% বন্ধ যাওয়া যাবে। আলোর বেগে যাওয়া পসিবল না, এটা বড়হীন এই যে বলছে না যে আমি সারা জীবন যুবক রাখবো, তোমাদের যদি ইয়ে কেমতে যারা জানাতে যাবে জানাতে যাবে তাদেরকে যারা জানাতে সারা জীবন যুবক রাখবে। যুবক রাখার পসিবল মানে এই সাধারণ থিওরিতে দেখো, যেহেতু আলোর বেগে কোনো স্পিডের অর্জন করা যায় সেক্ষেত্রে কিন্তু ফিচার মানে কনস্ট্যান্ট থাকা পসিবল। দেখো এটা অন্য থিওরি পড়াশোনা করো। এখন আসো যেটা আমাদের বলছিলাম যে তাহলে ল্যাম্বডাটা কি? এখানে সি তো অলরেডি জানলাম, ল্যাম্বডাটা কি? হোয়াট ইজ ল্যাম্বডা? ল্যাম্বডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যেমন এই যে একটা তরঙ্গ বের হচ্ছে না এখান থেকে, তরঙ্গ বের হচ্ছে না, তরঙ্গের এই পজিটিভ একটা থেকে নেগেটিভ একটা থেকে, এইটুকু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যাম্বডা মানে পজিটিভ নেগেটিভ মিলে এটা রিপিট হচ্ছে না, এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে না, এইটুকু অংশ বারবার রিপিট হয় না। প্রথম যেটা বারবার রিপিট হচ্ছে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। নিউ হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। ধরো এই যে মেয়েদের কম্পাঙ্ক হচ্ছে এরকম, মেয়েদের কন্ট্রোল চিকন না, কানে ব্যথা লাগে না, দেখো চিল্লালে কেমন কানে ব্যথা লাগে না, এটা হচ্ছে তাদের কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। তাড়াতাড়ি কাঁপতেছে, দেখো যে ল্যাম্পটা ছোট। আর আমাদের ছেলেদের কি হয় যে বেশ শুনতে কিন্তু সমস্যা হয় না, বেশ বলতে বেশ শোনো না মিউজিকে যত বেশি হয় তাও সমস্যা হয় না। সেটা হচ্ছে এটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি কম, মানে কম্পাঙ্ক ল্যাম্পটা বড়। আর মেয়েদের তো একটু চিল্লালে কান মধ্যে ব্যথা চিল্লালে মানে এটা তো তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা তো প্রতি সেকেন্ডে কতটুকু যাবে? আচ্ছা বুঝছি। ভালো এক্সপ্লেনেশন, গুড, ভেরি গুড। সো এই হচ্ছে বিষয়। এখন ওই যে এটাও সে আমি বলে দিয়ে গেছিলাম যে আমরা যদি ওই যে তরঙ্গ দৈর্ঘ্যটা বের হয় না, যে তরঙ্গটা বের হয় সেটা যদি আমরা প্রিজমের মধ্যে যদি 7টা ভাগে ভাগ হয়, ফিজিক্স অবশ্য 7টা ভাগ হয়। সো এটাও সে বলে দিয়ে গেছিলাম, হ্যাঁ এটাকে ভাগ করা যায়। আমাদের সাদা আলোর মধ্যে কটা আলো আছে? 7টা। এই যে আমরা সাদা আলো দেখতেছি না, এটা কিন্তু প্রিজমের মধ্যে 7টা ভাগ হয়, 7টা মিক্সড করে সাদা আলো তৈরি হচ্ছে। এই জন্য রং একটা জিনিসের যে কালার দেখবো সেই আলোকে সেই রংটাকে যদি আর বাকি রং শোষণ করে নেয়, এজন্য লাল হয়। এটা সুন্দর থিওরি আছে, ওই অধ্যায়ে আরো ডিটেইলস ফিজিক্সে পড়ছে কিন্তু এই যে গরমে কালো পড়া লাগে সব। হ্যাঁ গরমেতে কালো বলে যে শোষণ করে সব শোষণ করে নেয়। আর সাদা বলে রিফ্লেক্ট করে আর ঠান্ডা লাগে। তো এই যে এই স্পেকট্রামগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই, এগুলো আমরা দেখবো। আর এটা তোমরা দেখছো এই যে একটা থেকে আরেকটা কিন্তু শোষণ হয়, একটা বিকিরণ হয়, বুঝছো না? এখন শক্তি স্তরে পরমাণু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস আমরা দেখি যে কোনো একটা শক্তি স্তরের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে হবে, কোনো একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে হবে, সেটা কি 2n² ইলেকট্রন থাকতে হবে। কোনো একটা কক্ষপথে সর্বোচ্চ 2n² ইলেকট্রন থাকতে হবে। যেমন প্রথম কক্ষপথে কে এসে পড়ে =1 না, সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2n²। কিন্তু অনেস্টলি আমার হচ্ছে 2টা। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 8টা, তারপর 18টা, তারপর 32টা। ক্লিয়ার? কিন্তু ছোট হলেও এমসিকিউ তো প্রচুর আসে এগুলো। আচ্ছা তারপরে চলো আমরা দেখি নেক্সট যাই। নেক্সট হচ্ছে যে এগুলো লাগবে না, আইসোটোপ বিষয়টা পড়ছো? আইসোটোপ একটা ইলেকট্রন একটা পরমাণুর মধ্যে যদি এক্সট্রা ভাবে প্রোটন সংখ্যা বল, এই দেখো এখানকার সবগুলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম আছে, কিন্তু যেটা প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা যদি আলাদা হয় তাহলে আমাদের কি হয়? আইসোটোপ হয়। যেমন দেখো এই যে মাঝখানের প্রোটন সবারই সেম, নিউট্রন সংখ্যা কিন্তু সেম থাকে, সেটা 0 এটা 1 এটা 2। তাহলে এটা হাইড্রোজেন দুটিটা বা তৃতীয় করা হয়, হাইড্রোজেন 3টা আইসোটোপ কিন্তু আমরা সিম্পল কাজ করি। আচ্ছা বাস এগুলো লাগবে না আমাদের। এখন উপশক্তি স্তর কি? আচ্ছা ন্যাচারালি আমরা একটু আগে দেখলাম যে একটা শক্তি স্তর মানে বাইরে থেকে একটা শক্তি স্তর দেখে, মানে বাইরে থেকে দেখে মনে হচ্ছে একটা শক্তি স্তর আছে, এর ভিতরে আরো এটা যখন আমরা জুম করি তখন আরো ভাগে ভাগ করা যায়। যেমন প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে উপশক্তি স্তর নাই, দেখো জুম করছি, জুম করে একটাই আছে। দ্বিতীয়টাকে যখন আমরা জুম করছি 2টা পাওয়া গেছে, 2টা শেপ পাওয়া গেছে। তৃতীয়টাকে 3টা পাওয়া গেছে, 4টা। এগুলি হলো উপশক্তি স্তর। মানে শক্তি স্তরের ভিতরে আবার কতগুলো উপশক্তি স্তর বিভক্ত থাকে, শক্তি স্তরকে জুম করলে আরো কয়েকটা উপশক্তি স্তর পাওয়া যায়। এখানে 1 মানে বললাম হচ্ছে আমরা এস,
আর এখানে দুটো আছে না, একটাকে বলবো এস, একটাকে বলবো পি, মানে 2s আর 2p। আর একটা হচ্ছে 3s, তাহলে 3s 53, আর এটা হচ্ছে 4, মানে s p d f এই লোক 36 কিন্তু, তাহলে এটা 4s 4p 44 এর 36 ভাগ করতে হবে, এটা হচ্ছে 36। যেমন এই প্রথমটাকে ভাগ দেখলে আমরা ভিতরে একটাই থাকে, মানে হচ্ছে ks এর মানে 1 s, ভিতরটাকে যোগ করতে দেই, ভিতরটাকে যোগ করতে দুটো পাইছে, একটা s একটা p, মানে 2s 2p। আর এই দুটো মিলে কিন্তু 8টা ইলেকট্রন হবে, প্রথমটাতে দুইটা, পরেরটাতে কিন্তু 6টা। পিতে সর্বোচ্চ কত থাকে? পিতে ইলেকট্রন করছে না 2p 6, পিতে 6টা, পিতে শুধু পিতে, হ্যাঁ পিতে পিতে 6টা, 6টা, শুধু পিতে থাকে 6, সর্বোচ্চ 6টা থাকে, এবার 6টা পুরো নিচ্ছে, আর এখানে দুটো আছে। আবার 3 নাম্বার শক্তি সংখ্যা এসপিডি না, হ্যাঁ এটা থেকে তাহলে 10টা। হ্যাঁ 10টা থাকে, 2 4 5 6 7 9 10, পিতে সর্বোচ্চ 10টা থাকে, পিতে 6টা থাকে, এসে এইভাবে ইলেকট্রন মিলাস গুলো এই যে তোমার প্রশ্ন এই গুলো 3 এর সবচেয়ে কয়টা এর থাকতে পারে 2n স্কয়ার, মানে 2 ইনটু 9 না 18টা না, এই 18টা আবার নিজেদের মধ্যে এসপিডি এর মধ্যে ভাগাভাগি করে দিয়েছে, উপশক্তি সংখ্যা ভাগাভাগি করে দিয়েছে, দ্বিতীয় তাই সেম প্রসিজার। এটা সর্বোচ্চ কয়টা থাকতে পারে? আচ্ছা আমি একটা জিনিস কি করব, কে এল এম আর উপরে যে এসপিডি তুমি দুটো নাম করো দিয়ে দিই। কে হচ্ছে এক মানে কেশন বলা হয়, পুরোটা, হ্যাঁ এক মানে কেশন, পুরোটা শক্তি, হ্যাঁ শক্তি স্তর পুরোটা আমি রাখি, ধরো এর কে হচ্ছে শক্তি স্তর, হ্যাঁ আর এই ওটা পুরোটা আমি শক্তি স্তর, এই 2 মানে পুরোটা মিলে এই 2 বোঝাচ্ছে, এ মানে পুরোটা বোঝাচ্ছে, এর মানে পুরোটা বোঝাচ্ছে, আর ভিতরে যখন ভাগ করছি তখন এস তে ভাগ করছি, পুরো শক্তি স্তর ভাগ হয়েছে জুম করার পর, মানে স্যামসাং এর নতুন বোর্ড নিয়ে এসে জুম করে দেখছি মানে ভিতরে আরো আছে, এটার ভিতরে আরো আছে, আরো ভাগসম ডিজাইন আছে কোন ইন্টারভিউ করবা, মানে এটাকে জুম করার পর এস এর ভিতরে আবার ইলেকট্রন কিভাবে থাকে এটা আবার ইন্টারভিউ পার্টে আছে, এস এর ভিতরে জুম করে কি ভিতরে জুম করে দেখা যায়, আরে এক্স কভার বাট কিছু থাকে, ওয়াই কভার বাট থাকে, জেড কভার বাট থাকে, পি এক্স পি ওয়াই পি জেড এর জিনিস আছে, আছে এই বেসিক জিনিস আছে, আর কোনো কথা না, ভালো লাগে। সো এটা জুম ভার্সন আর কি, মানে ধীরে ধীরে ডেভেলপ হয় আর কি, তোমরা আরো শিখবা আস্তে আস্তে। এখন এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা জানো আশা করা যায়, সেটা হচ্ছে যে উপশক্তি স্তরকে আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি, তাই না? সেটা তাহলে এল দ্বারা উপশক্তি স্তরকে প্রকাশ করে, উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করলে এর মান কত থেকে কত পর্যন্ত হয়? এন মাইনাস 1 পর্যন্ত হয়। ধরো এন আমরা এন এর রুট ধরলাম, মানে আমাদের ফর্মুলা 0 থেকে n মাইনাস 1, তো 0 তো থাকবেই, আর n মাইনাস 1 মানে কত? 2 মাইনাস 1 মানে 1, তাহলে 0 1 দুটোই থাকবে, আর 0 মানে কত? s, 0 মানে খেয়াল রাখতে হবে, 0 মানে কত? s, আর 1 মানে হচ্ছে p, তাহলে 2 নাম্বার যেটা আছে মানে ps2, বুঝা যায় তুমি? আচ্ছা কিন্তু কেন 0 মানে s কেন? ওটা 0 মানে s কেন? 0 কে s ধরা হয়, 0 মানে s হবে, 0 মানে s, যেমন এখানে দেখো কত থেকে আসছে, চলো যে n এর ভ্যালু কত 1, n এর ভ্যালু কত হবে 0 থেকে n মাইনাস 1, তাহলে 0 ধরলাম আর n মাইনাস 1 মানে 0, তাহলে 0 এর মান কি জন্য 1 থেকে না ধরে 0 থেকে এটাকে এটা মানে যখন আবিষ্কার করছে তখন সে এইভাবে নামকরণ করছে, মানে 0 থেকে সে স্টার্ট করছে, 0 মানে s ধরছে। তার উপর যেমন দেখো তোমার বলবা ইলেকট্রন প্রবাহটা আগেকার দিনে যখন বিদ্যুৎ আবিষ্কার হয় না, মানে ইলেকট্রন আবিষ্কার হয় না, তখন কিন্তু পজিটিভ চার্জকে বিদ্যুৎ প্রবাহ ধরা হতো, যেমন আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আজও পর্যন্ত কিন্তু আমরা ভুল করি, কিন্তু জেনে ভুল করি, কারণ ধরো আমি এক্সাম্পল দিই, ধরো পজিটিভ চার্জকে তারা বিদ্যুৎ বানাতো, এখন পজিটিভ চার্জ ধরে যত থিওরি আবিষ্কার হয়েছে, মোটামোটা থিওরি আবিষ্কার হয়ে গেছে, মোটামোটা বই আবিষ্কার হয়ে গেছে, এখন তার কয়েক বছর 500 বছর পর গিয়ে ইলেকট্রন আবিষ্কার হয় না, ইলেকট্রন আবিষ্কার দেখা যায় পজিটিভ চার্জ ইলেকট্রন প্রবাহিত হয় না, নেগেটিভ হয়। এখন এটা দিয়ে যদি প্রকাশ করতে চাই যত থিওরি আছে যত বই আছে সব চেঞ্জ করতে হবে। আজও পর্যন্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা এইটা দিয়ে পড়াশোনা করছি, এটা দিয়ে আমরা পড়ছি, আমরা জানি এটা দিয়ে প্রবাহিত হয়, দুইটা দুইভাবে পড়াশোনা করি, দেখছি এইভাবে আবার ইনস্ট্রুমেন্টে বলে দিয়ে এটাই দিকে ইলেকট্রন প্রবাহিত দিকে পড়ছি বা এইভাবে থিওরি ওইভাবে করছি। সো যখন সে এই নামকরণটা করছে বিজ্ঞানী, তখন সে জিরোকে মানে জিরো কেস হিসেবে আমরা চিহ্নিত করে রাখছি, সুতরাং আমরা এইভাবে স্ট্যান্ডার্ড মেনে বলছি, আর চেঞ্জ করলে হবে, তুমি তাহলে চেঞ্জ করতে পারবা, তাহলে পুরো থিওরি তোমাকে আবার নতুন করে ডিজাইন করতে হবে। সো এটা আসলে একটা ডিফিকাল্ট প্রসেস, যার কারণে ওই 100 বছর 200 বছর 500 বছর পর্যন্ত যে ভুলটা আমরা ভুলে করতেছি, যে ভুল করতেছি না আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে করবা, তোমাদেরও আছে সার্কিটের চলতরিকা আছে, তখন তোমরা ওটা বিষয়টা করবে। তারপর ধরো এলিমেন্ট 4 হলে কত হবে? 0 মানে s p d f এবং হচ্ছে 4s 44, তার মানে আচ্ছা এর মান 5 বলে একটা পরে কি আর যাবে না, আর যাবে না, 4s 44 f পর্যন্ত থাকবে। এরপরে 58 নম্বরটা ইনফরমেশন কিভাবে করবে? এই 4s 5s 5d 5f ওই পর্যন্ত যাবে, ওর ভিতরে তোমাকে করতে হবে, তাহলে 58 নম্বরটা করা যাবে না, করা যাবে না কেন? ওটার কি আচ্ছা আমি দেখাচ্ছি একটু, আমার কাছে ডকুমেন্ট আছে। তারপর আসো যে ইলেকট্রনিক্স নীতি, এই সবগুলো নীতি কিন্তু তোমার লাগবে না, তবে কিছু কিছু স্কুলে টেস্টগুলো সলভ করার ক্ষেত্রে কিন্তু একটা আসে এই নীতিগুলো, এটা ইন্টারমিডিয়েট আছে, তোমাদের জাস্ট বই নাম দেওয়া আছে যে পলির বর্জন নীতি, আবহাওয়া নীতি,
পড়ছো তোমার পড়ছো অলরেডি তুমি পড়ছো না আমি উপরটা ভালো করে আমি পড়ছি কিনে পড়ছি এই যে আউটবাউন্ড নিতে হইতেছে প্রথমে হইতেছে নিচেরটা যাবে পরে উপরটা যাবে কোনসের মিতির মধ্যে বেশি পড়ছিলাম যে ইলেকট্রন ভিতর হ্যাঁ ভিতর রাখতে আচ্ছা পড়ছো তো আমরা দেখি যে সবই পড়ছি থোড়া থোড়া পড়ছো তো এখন আমাদের দেখি হচ্ছে যে n প্লাস l এর মান দিয়ে কি আমরা কি নির্ণয় করি এটা হইতেছে তাহলে কিন্তু একদিনে একদিন শেষ হয়ে যাবে তোমরা যেভাবে করতেছো একদিনে কিন্তু একদিন শেষ করা পসিবল তোমার যদি পড়া মোটামুটি আছে তোমার মোটামুটি আসবে মনে এগুলো করা তাই না অল্প অল্প আছে খুব বেশি না তো তুমি মনে করতে পারবো তাহলে কিন্তু পসিবল না তাহলে n প্লাস l এর মান দিয়ে কিন্তু আমরা অরবিটালের শক্তি নির্ধারণ করি যেমন তোমাকে প্রশ্ন করলাম যে 3d এবং 4s তুমি সিরিয়ালে যাচ্ছ মনে করো 1s 2s 2p 3s 3p 3d তারপর 4s 4p 4d 4 এই কোশ্চেনগুলো বারবারই আসে আমি বললাম সো এভাবে মনে হচ্ছে প্রথমে এসে যাবে তারপর এসে যাবে তারপর পিতে যাবে তারপর এসে যাবে তারপর পিতে যাবে তারপর পিতে এবার সিরিয়ালে মনে হচ্ছে না সিরিয়াল তো এসে যাবে কিন্তু n+l যেটা বেশি হবে সেটা হইতেছে করা যাবে আর যেটা কম হবে সেটা হইতেছে তাহলে n প্লাস l এর মান দ্বারা শক্তি নির্ধারণ করা হয় হ্যাঁ। ঠিক আছে তাহলে n প্লাস l মানে অরবিটালের শক্তি শক্তি যদি কম হয় তাহলে ইলেকট্রনটা প্রথমে সেখানে যাবে কম শক্তিতে যাবে তারপর বেশি শক্তিতে যাবে এখন দেখো 3d আছে তারপর কত 3d 4s নেচারে যাওয়ার কথা কি 3d তে আগে তারপর 4s যাবে 4s আগে যাবে কিন্তু 4s আগে যাবে কেন আগে যাবে ওই যে n+l এর মান কম 4s এবং 3d তে n প্লাস l এর মান বের করি দেখো এই সামনেটা কি n না শক্তিস্তর তাহলে n এর হলো 3 আর l মানে কত এই দেখো s p d f তাহলে 0 1 2 3 তাহলে n মানে কত 2 মানে d আছে d মানে n মানে 2 d মানে কত এই 2 n+l এর মান হচ্ছে 5 কেন বলবো 2 3+2 তাহলে d মানে 2 দিলাম আর n প্লাস l মানে 5 এখন আমরা এটা কি করছি 4s তাহলে n এর ভ্যালু কত 4 আর n এর ভ্যালু কত 0 নাই দেখো 0 s মানে 0 s মানে 0 s মানে 0 আচ্ছা 4 তাহলে দিলাম হচ্ছে s ভ্যালু 0 দিলাম তাহলে n প্লাস l মানে 4 তারপর 3d তে 3d শক্তি বেশি 4s এর শক্তি কম তাহলে 4s আগে যাবে আমি লিখব 3 আউটবাউন্ড নিতে হবে yes good এখন 3d এবং 4p এর ক্ষেত্রে বলো তো 3d এবং 4p এর ক্ষেত্রে n প্লাস l এর মান 3d আর 4d তুমি বলো তুমি দেখো n এর ভ্যালু কত 3 না আর d মানে কত s e d মানে 0 1 2 মানে 2 তাহলে 5 আসবে 5 মানে আর n এর ভ্যালু হচ্ছে 4 4 আর আর s e d মানে হচ্ছে 1 1 তাহলে হচ্ছে 5 দুটোই সেম আছে তাহলে ইলেকট্রন এখন কোথায় যাবে এতক্ষণ এটা ঠিক আছে ছোট বড় দেখলাম ছোট হলে আগে যাবে বড় হলে পরে 4p হ্যাঁ তাহলে কোনটা যাবে 3d এবং 4p এর ক্ষেত্রে তাহলে ইলেকট্রনটা কোথায় গেল 4p আচ্ছা সিরিয়াল লিখে দেই 1s 2s 2p 3s 3p আর 3d আগে যাবে 3d 3d আগে 4s 3d আগে যাবে কোনটা 3d আগে 3d তে আগে যাবে কেন আগে যাবে কারণ n এর মানটা তখন দেখতে পারবে আরে ও মান সমান হয়ে গেলে অনেক সিরিয়াল পরে ওইটা হ্যাঁ সিরিয়ালে থাকো যখন মান সমান আসবে না তখন দেখবে n এর মান যা ছোট সেখানে আগে লিখতে হবে মান কিন্তু সেম সেম আসছে কিন্তু তখন n এর মানটা দেখতে হবে n এর মান বাস তখন কিন্তু কথা বলতে হবে বুঝছো স্যার আচ্ছা এখন ইলেকট্রন বিন্যাস তুমি পারো তুমি পারো যদি সমস্যা হয় তো ছড়া দিয়ে করতে পারো ছড়া না হলে তুমি নিজে করতে পারো ছড়া এটা জানবা যে সমস্যা হলে আসলে এটা করছো ছড়া কিভাবে করছো কিভাবে মনে রাখছো ইলেকট্রন বিন্যাস এই তুমি না যে শক্তি স্তর কয়টা আছে যে দুইটা পরে হচ্ছে 8টা যোগ করলে 10টা আর 8টা তাহলে করলাম পরীক্ষার টাইম পাবো 50 নম্বর ইলেকট্রন বিন্যাস করতে বলা হবে তখন তুমি কেমন করবা আমি আমি টেস্ট করি আগে আমি টেস্ট করি এটা জানি এটা জানো এটা করো আচ্ছা এটা দিয়ে করতে পারো অথবা আরেকটা ফর্মুলা আছে মানে ছড়া দিয়ে সেটা হচ্ছে কি 0 0 ক্রিয়া 0 ক্রিয়া 0 দুইবার আনবে ধরো তুমি ক্রিয়াকে ডাকতেছো হ্যাঁ 0 0 ক্রিয়া 0 ক্রিয়া 0 দুইবার ডাকছো আবার ডিপিএস করো না ইয়াতে দেখে ডিপিএস করো যদি ক্রিয়া 0 দুইবার ডাকছো তাহলে কি করো ডিপিএস খোলো তারপর এফডিপিএস খোলো এফডিপিএস আমি সিরিয়ালটা দেখে দেখো 0 ক্রিয়া 0 তারপর ডিপিএস খোলো তারপর কি এফডিপিএস খোলো এই ছড়া দিয়ে কিন্তু তোমার এটা আসে দেখো এই দেখো 0 ক্রিয়া 0 ডিপিএস খোলো এফডিপিএস খোলো ও আচ্ছা এটা না করলে হচ্ছে মানে এক্সামিনার করতে প্রশ্ন যাবে না এখন দেখো আমি সিরিয়াল ওয়াইজ 0 ক্রিয়া 0 এই ডিপিএস খোলো এফডিপিএস খোলো শেষ 100 থেকে 100 পর্যন্ত যাবে
এইভাবে ইলেকট্রন ঢোকাতে হবে কিন্তু তাহলে এইভাবে ইলেকট্রন ঢুকবে লিখবা সিরিয়ালি এটা দেখো এটা সিরিয়াল লেখা নাই দেখো 1s 2s 2p 3s 3p 3p লেখার কথা ছিল লিখবা সিরিয়ালি ঢুকাবো এইভাবে সেটা ছড়াবে বুঝছো চলো একটা एग्जांपल এই সাধারণত কি এরপর যায় না এরপরে যায় না যেমন দেখা হতে পারে প্রথমে আসে পটাশিয়াম থেকে পটাশিয়াম শুরু করে এটা শুরু করো ফর্মুলা করে স্টার্ট দেখো এটা লেখা এভাবে আসছে তাই না যে 1s 2s 2p 3s 3p 3d তারপর 4s এভাবে আসা হচ্ছে তারপর ঢোকাবা 1s শোনো তারপর কি প্রিয়া শোনো তারপর কি প্রিয়া পর শোনো না এখন দেখি কত হলো 10টা 16টা 18টা এই যে একটা 19টা এটা কাটা হয়ে গেল একটা হয়ে গেল আরেকটা দেখি ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হবে আবার 16 লাগাই দেখবা সিরিয়ালি শোনো প্রিয়া শোনো এই মিলে গেছে ডিপিএস পরে ডিপিএস তো পরে হ্যাঁ তাহলে শোনো প্রিয়া শোনো দিবা তাহলে ডিপিএস করো এফপিএস বাস এফপিএস এটা কিন্তু লোড দিয়ে দেবো সাইড দিয়ে দেবো সেটা এটা সব লেখা আছে দেখুন আচ্ছা স্ক্যানের তাই এই দেখো বসাই দেখো শোনো প্রিয়া শোনো এই শোনো ডিপিএসটা ডিপিএস বুঝতে পারছো বলা আছে তারপর যে এইটা হতে শোনো প্রিয়া শোনো এর ডিপিএস ভালো বড়টা ভালো আরো কি লিখি শোনো প্রিয়া শোনো এর ডিপিএস একটু বড় দেখো আচ্ছা বড় দেখার আগে বড় দেখি এটা পারবা ক্রোমিয়াম করো ক্রোমিয়াম আসলে আসলে দেখো আবার দেখি আর পটাশিয়াম করা আছে সেটা পরে দেখি এটা কেন দেখতে পারবা করো তো রিডিউস করো প্র্যাকটিস হয়ে যাবে অর্থপূর্ণ বা পরিপূর্ণ হতে চায় হ্যাঁ এই জন্য তো আমি পাঁচটা দিছি তাহলে তো মনে হয় জি সর্বোচ্চ কয়টা 10 হয় না হ্যাঁ 10 অর্থপূর্ণ কত জি 5 সি হচ্ছে 4 তার একটা হলো পরিপূর্ণ অর্থপূর্ণ হয় তাহলে একটার মধ্যে যেহেতু দুইটা আছে ওটাও অর্থপূর্ণ হইতেছে আবার ডি হইতেছে অর্থপূর্ণ এই জন্যই হবে সেজন্য অর্থপূর্ণ হবে পরিপূর্ণ হবে একইভাবে আমাদের কম্পারিজন দুই লাইন মানে বললাম না দুই মানে ভুলটা আগে লেখছে ভুলটা লেখছে ও 40 S2 লিখছে ভাই হ্যাঁ ব্যাখ্যা করো দেখতে হয় ব্যাখ্যা করে যাবে এই আমার কপারের ক্ষেত্রে কি ছিল 4s 1 9 ছিল আর একটা হলো পরিপূর্ণ আচ্ছা এখান থেকে তোমাদের ক্রোমিয়ামে দেখো সবগুলো দিয়ে দিছি ভাষা গেলে একটা দেখতে তুমি বুঝতে পারবা যে মোটামুটি 30 পর্যন্তর মধ্যে 29টা মধ্যে লিখলাম আর একইভাবে আমি অন্তত 60টা দিয়েছি 60টা টোটাল 60টা করে দিচ্ছি আমি দেবো 108টা করে দেবো তো হ্যাঁ আর এটা হচ্ছে তোমার এই যে এটা কিন্তু ব্যতিক্রম আছে এখানে কিন্তু বাসায় প্র্যাকটিস করে দেখবা এই যে এটা কিন্তু ব্যতিক্রম ভালোভাবে একটু প্র্যাকটিস করে দেখবা না আমি কিন্তু আবার ভুল করে ফেলবা ঠিক আছে রূপার কিন্তু আছে ব্যতিক্রম এই যে ডিটেল ঠিক আছে তারপরে স্কুল হচ্ছিল তোমার একটু টাইম আছে আবার আসো একটু দেখি তোমার কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় পড়া ছিল আগে আচ্ছা তারপর আমরা যাই নেক্সট টপিকে আসলো শুরু হয়ে গেল কিন্তু এখন ম্যাথ শুরু হয়ে গেল কিন্তু এখন ম্যাথ ও আচ্ছা এই মাইলস্টোনে ছিল না তুমি আজকে আসো না আজকে চেঞ্জ হয়ে গেছে কাল থেকে পড়াই শুরু হবে কিন্তু ম্যাথ
এখন থেকে ম্যাথ শুরু হলো। এখন বলো আপেক্ষিক পারমাণবিক ভর কার আইডিয়া আছে? বলতে কি আপেক্ষিক ফিজিক্স আপেক্ষিক পড়ছিলে তুমি, সেটা পড়াইছিলাম। তুমি আপেক্ষিক জানো কি? আপেক্ষিক মানে কি? পৃথিবীতে কোনো কিছুই স্থির নাই, সেটা হচ্ছে সাপেক্ষে তুলনা করতে হয়। এখন তাহলে এই যে আমরা পারমাণবিক ভরকে পড়তেছি, তুমি মুখস্থ করছো যে ক্লোরিনের 17.5, তারপরে কপারের 33.5, এগুলো কিভাবে? এগুলো হচ্ছে আপেক্ষিক ভাবে। আপেক্ষিক ভাবে কেমন সেটা সাপেক্ষে তুলনা করা আছে, এটা নিশ্চয় সাপেক্ষে। কেন সাপেক্ষে? এটা হচ্ছে হাইড্রোজেনের 12। সেটা হলো তুমি লক্ষ্য করে দেখো ফ্লোরিনের পরমাণুর ভর কত? 3.16, অ্যাকচুয়াল কিন্তু এটা মাত্র একটা পরমাণু, অনেক ছোট না? একটা পরমাণুর উপর 3.16 এবং 10^23 গ্রাম, মানে এতই ছোট। এটা কেন ছোট কে বলতে পারবে? এটা থেকে কি মনে হচ্ছে তোমার ছোট না বড়? অনেক ছোট। কেমন বুঝবা? মাইনাস বলতে এটা মানে কি বোঝা যাচ্ছে? 3.16 ডিভাইডেড বাই 1 লিখে 23 শূন্য। আমি হাতে 0.0000 এটা দেখো অনেক প্যারা প্যারা 3.16 অনেক ছোট থাকে। এটাতে যখন বিজ্ঞানী হবো তোমরা তখন কিন্তু এত ছোট ভেবে কাজ করা যায় ডিফিকাল্ট। ক্যালকুলেটর টিপতে টিপতে ক্যালকুলেশন করতে জানবে, সেই জন্য ঠিক বিজ্ঞানের চিন্তা করলো আচ্ছা ঠিক আছে ভালো কথা, এত ছোটটা নিয়ে আমরা কাজ করবো, অ্যাকচুয়ালটা নিয়ে কাজ করবো না, আমরা তুলনা করে কাজ করবো। তুমি বাড়ি যাবে ট্রাই করবা, ভাগ করে দেখবে কত ছোট হবে আসে। আচ্ছা এখনো করো, তোমার লাগবে ইনসেক্ট লাগবে, এটা আসবে স্যার ডাইরেক্ট আসবে ক্যালকুলেটর এই না প্র্যাকটিসের জন্য ধরো ওই যে এই যে 0 যে আমরা এটা আছে এখানে 0 0 নিয়ে আসলে দেখতে আমরা তুমিও করো ও ঠিক আছে জিরো আসবে না তো টেন্ডু ইনভার্স আছে তো তুমি 0 টা আনা যাবে এই যে পারবে কনভার্ট করলে এই করতে পারবে। আমি ভুলে গেছি ওই লেখাটা তুলো আগে এটা তুলো বুঝছো সমান দাও বুঝছো। তারপরে দেখো এই ইএনজি আছে না, ইএনজি না শিফট ইএনজি দিতে হবে, শিফট ইএনজি শিফট ইএনজি শিফট ইএনজি শিফট ইএনজি শিফট ইএনজি শিফট ইএনজি শিফট আর আসতেছে না আর আসতেছে না ওই পর্যন্ত রেঞ্জ দেখ 0.00 তারপরে 10 টু দ্য মাইনাস এত এই শিফট ইএনজি দাও তো শিফট ইএনজি ঠিক দাও ঠিক আছে না শিফট যদি শিফট এই যে ইএনজি শিফট ইএনজি শিফট ইএনজি শিফট ইএনজি ও একটা করে পারবে হ্যাঁ দেখছো এদিকে তার বাম দিকে আমরা 10 মিনিট আর ইএনজি বলেছি ডান দিকে যাচ্ছে আরে না কোন করে আসবে আর ধরতে পারছি তোমার ক্যালকুলেটর এত সমস্যা সঙ্গে ক্যালকুলেটর নিতে পারবে এমনি লেখা যাবে স্যার এই যে এখন আমি যে এমনি লিখব হালে হালে দেখতে থাকো জানি না অনেক বড় খাতায় বলতে খাতায় আসবে 23টা ছোট এইটা নিয়ে কাজ করবো তাই না, তার কারণে কি করবো বিজ্ঞানীরা কি করে ঠিক আছে তাহলে চিন্তা করে দেখবো আচ্ছা ঠিক আছে আমরা কার সাথে তুলনা করে মেজার করবো, কার সাথে তুলনা করবো প্রথমে মানে ইসের সাথে কার্বনের 12 নম্বর আইসোটোপ আছে, আইসোটোপ আমি তোকে বললাম না কার্বনের সঙ্গে সঙ্গে ফসলের ভিন্ন, তাহলে কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে তার ভিতরে কার্বন 12 আইসোটোপটা নিব আমরা। প্রথমে হাইড্রোজেন দিয়ে তুলনা করছি হাইড্রোজেনের সাথে কিন্তু আমাদের তোমাদের সিলেবাস আমরা করবো হচ্ছে কার্বনের সাথে সাপেক্ষে, তো কার্বনের 12 নম্বর আইসোটোপ নিচে মনে হয় বুঝছি এটা বেশি একটু ওইটাকে 12 ভাগ করছি, কয় ভাগ করছি 12 ভাগ করে এক ভাগ আমরা আলাদা করছি, ওই এক ভাগের সাথে তুলনা করবো বুঝছো না। তাহলে কার্বনের 12 আইসোটোপকে 12টা ভাগে ভাগ করছি, 12টা ভাগে ভাগ করে এক ভাগ নিয়ে ওটার সাথে তুলনা করলাম, কারণ 12 ভাগ কিভাবে করি আমরা ভাগ করো কেমনে করো না যে কার্বনের 12 আইসোটোপ এই দেখো কার্বনের 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, তাহলে উপরে নিব হচ্ছে কার্বনের 12 আইসোটোপটা, এটাকে 12 দ্বারা ভাগ করবো, তাহলে 12 ভাগ খাই না চলো আমার কাছে 10 টাকা, এটাকে আমি 2 ভাগ করতে চাই 12 ভাগ করতে চাই, 10 কে 12 দ্বারা ভাগ করি না, তাহলে উপরে কি করবো কার্বনের 12 নম্বর আইসোটোপের ভর লিখবো আর ডিভাইডেড বাই 12 করবো, সেটাই লেখা আছে এই উপরে কার্বনের 12 আইসোটোপের ভর ডিভাইডেড বাই 12, তাহলে এই এত অংশ তাহলে কত হয়, এত অংশ হয় হচ্ছে এত, মানে ওই যে কার্বনের আইসোটোপের 12 ভাগের এক ভাগ হচ্ছে এত, তাহলে এটার সাথে এখন তুলনা করবো, ঠিক আছে এটার সাথে এখন তুলনা করে দেখবো যে আমাদের ভর কিভাবে আসে, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর, মানে তুলনা করে আমরা ওটাকে প্রকাশ করবো। এখন তাহলে এই সূত্রটা কি আসবে, আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা কি আসবে, যে তুলনার সূত্রটা আসবে হচ্ছে নিচে হচ্ছে আমাদের ওই যে 12 ভাগের এক ভাগ নিচে দিব আর উপরে দিব হচ্ছে মোটের একটা পারমাণবিক ভর, যখন তুমি এই ভাগটা করবো তখন কি বোঝাবে এটার সাপেক্ষে এটার রেজাল্টটা আসবে আমার, এটার সাপেক্ষে তুলনা করা বোঝাবে, যখন তুলনা করতে হয় তখন ভাগ করতে হয়, তুলনা যখন করতে হবে যেমন এখানে তুলনা করছিল না 12 ভাগের একবার ভাগ করছিল না, এখন আমি কি মৌলের একটা পরমাণুর ভরের তুলনায় কতটুকু ছোট বা বড় আমি বের করব, সবগুলো অল্প বড় দিকে বড় সিলেবাস করবে হাইড্রোজেনের সাথে তুলনা করবো না সো উপরে কি দিব মৌলের ওই যে একটা পরমাণুর অ্যাকচুয়াল ভর, এখানে থেকে অ্যাকচুয়াল ভর আর এখানে দেখো যে কার্বনের 12 ভাগের এক ভাগ, তাহলে 12 ভাগের এক ভাগের তুলনায় ছোট বড় হবে কিনা এই ভাগফল দ্বারা প্রকাশ করবে সেটা,
আর এই ভাগ করলে রেজাল্টটা আসে হচ্ছে 23.5, তারপর হচ্ছে তোমার 17.5 মুখস্থ করছো, তারপর 20-40 মুখস্থ করছো, ওই 40 যে ভ্যালুটা আছে ওটা কিন্তু এখান থেকে আসছে, তুলনা করা আসছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন ছোট ভ্যালু আসে, যেমন দেখো তোমার ধরো অ্যালুমিনিয়ামের কত করছো, ঠিক আছে? ছড়া আছে, ছড়া বলে দেবো 1 থেকে 30 পর্যন্ত ছড়া আছে, যদি মুখস্থ না করে থাকো তাহলে ছড়াতে পারো। ছড়া দিয়ে করবো না, আমি পারমাণবিক সংখ্যা পারি। যারা পারে সঙ্গে তো ভর মুখস্থ করে সকালে তো ভর পাওয়া যায়। হ্যাঁ, বল বের করা যাবে, প্রত্যেকটা আলাদা করে বের করা যাবে, তোমার টাইম লাগবে না হবে না, যে বেসিক যেগুলো সেগুলো হচ্ছে জোর হলে ডাবল, আর বিজোর হলে ডাবল করে এক যোগ করতে হবে, ব্যতিক্রম কথা মুখস্থ করবে, তাহলে দেখা যাবে, তাহলে দেখা যাবে। আর কি করবো আর মুখস্থ কি করবো, তোমার ভাই আছে। তাহলে এখন আমাদের একটু ম্যাথে যায়, যেমন দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যাকচুয়াল ভর কিন্তু তোমার দেওয়া থাকতে হবে, এটা মুখস্থ তুমি করতে পারবে না, এটা পসিবল না। কত মুখস্থ হবে, কয়টা মুখস্থ, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, তোমার কোশ্চেনে দেওয়া থাকবে যে অ্যাকচুয়াল এই যে পরমাণুর একটা পরমাণুর ভর হচ্ছে এত, পরমাণু ছোট না ভিতরে হচ্ছে এত, এখন বলো অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত, তাহলে তুমি কি করবা, ওই যে অ্যাকচুয়াল ভর হচ্ছে এটা, এটাকে এই যে কার্বনের 12 আইসোটোপের 1/12 অংশ ছিল এত না, 1.6 × 10⁻²4 একটু আগে দেখালাম, এত আসলো, ওটা দ্বারা ভাগ করলে এটা মানে কি বোঝালো, তাহলে কার্বনের 12 নম্বর আইসোটোপকে 12 ভাগ করছি, তার 1 ভাগ দ্বারা ভাগ করছি, এই যে সাপেক্ষে যখন তুলনা করবো তখন আসছে 27, তার মানে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। আর এটার মিনিংটা কি শিখতে চাও আমার কাছে, মানে এটার অ্যাকচুয়াল মিনিংটা কি বোঝাচ্ছে? আচ্ছা তাহলে দেখো অ্যালুমিনিয়াম আপেক্ষিক পারমাণবিক ভর আসছে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। এই 27 নম্বরে কি ছিল, উপরে কি ছিল, মনের একটা পরমাণুর ভর যেটা কার্বনের 12 আছে, ধরে 1/12 অংশ, তাই না? এখন 27 নিচে মনের 1 আছে না, তাহলে আমি কি উপরে এটা এক্সের গুণ না, মৌলের একটা পরমাণুর ভর, দেখো মৌলের একটি পরমাণুর ভর সংখ্যা আসবে 27 কিন্তু কার্বনের 12 আইসোটোপের উপরে 1/12 অংশ, তাহলে এই একটা পরমাণুর ভর এই আইসোটোপের 27 গুণ। ওর সাথে কত গুণ, এটা একটু তুলনা, তোমার রেশিওটা অঙ্ক করবা, তুমি তোমার ফিজিক্যাল সায়েন্টিস্ট তারা কিন্তু এইভাবে চিন্তা করো, তোমরা চিন্তা করো না, ম্যাথ করো, না আমি এবারে সবাই ম্যাক্সিমাম যায়। হাইড্রোজেন প্রথম হইতেছে ছিল হাইড্রোজেন ধরছে, পরে হইতেছে কার্বনের একবারের হ্যাঁ এগুলো রিসার্চ করে এবার ডেভেলপ করছে, কিন্তু তোমরা তো রিসার্চ করো না, তোমরা করে দাও সবাই না অনেক। তার মানে বলে একটা পরমাণু হচ্ছে আইসোটোপের ভরের 27 গুণ, এটা হচ্ছে এটা প্রশ্ন, তোমরা জাস্ট ম্যাথে অ্যানসার দিতে, এটা তোমাদের চাপে না অবশ্য মাথাতে চাপে, কিন্তু বলে একটা পরমাণু ভর বের করো, তোমরা আলাদা গুণ করে কিন্তু এটার সাথে গুণ করে দিবে, ম্যাথ তো সরা দেখো কারণ ছবি গুণ করলে হয়ে যাবে, আসলে সরা করতে হবে, এক্সট্রা করতে হবে, এক্সট্রা করার কোনতে এক্সট্রা শিখে তুমি এক্সট্রা শিখছো সমস্যা নেই, শিখাবার টেনশন নেই, আস্তে আস্তে শিখো, তারপরে কিন্তু স্পিড হচ্ছে কিন্তু করা, তুমি ধীরে ধীরে করো, তো তারপরে নাই তো আস্তে আস্তে করো। এখন একটা ফর্মুলা দিয়ে আমরা এতক্ষণ কি শিখলাম, আপেক্ষিক পারমাণবিক ভর শিখলাম, তাই না? এখন আমরা করবো হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরের আরেকটা ফর্মুলা, সেটা কি, যদি আমাদের শতকরা পরিমাণ দেওয়া থাকে, শতকরা থেকে, এখন এটা আমরা মুখস্থ করবো না, মুখস্থ ছাড়া টেকনিক দেবো, সেটা হচ্ছে ভার্সেস, তোমরা বলছো না যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলা, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান খেলা, ভার্সেস মনে রাখো, ভি মানে হচ্ছে ভর, এস মানে হচ্ছে শতকরা, ভর আর শতকরা গুণ করবো প্লাস, মানে এইভাবে ভার্সেস প্লাস চলতে থাকবে ডিভাইডেড বাই 100, তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। তার মানে এটা কি, ভর ইনটু শতকরা যোগ ভর ইনটু শতকরা যোগ ভর ইনটু শতকরা, মানে যে ভর ইনটু শতকরা, এটা ভর শতকরা ডিভাইডেড বাই 100, আলো থেকে আলো, এই ফর্মুলা আমরা দিয়ে 100 আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে, তাহলে কার্বনের সাথে তুলনা করে করতে পারি অথবা শতকরা পরিমাণ বের করতে পারি। দেখি এক্সাম্পল দেখি, কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন কোশ্চেনে দেওয়া আছে তোমার প্রকৃতিতে ক্লোরিনের দুটো আইসোটোপ আছে, ক্লোরিন 35 আর 37, এই দেখো এখানে ভর সংখ্যা পানির সাথে সমান, এই ভর সংখ্যা আলাদা, এইভাবে আইসোটোপ চিহ্নিত করলাম। আর শতকরা পরিমাণ কতটা ক্যালকুলেশন করা হয়, 100, তাহলে প্রকৃতিতে ক্লোরিনের 35 শতকরা পরিমাণ হচ্ছে 75%, তাহলে এটা যদি দেওয়া যায় থাকতো তাহলে এটা কত হতো 25, কারণ দুটো মিলে 100 হতে হবে না, তাহলে এটা 25 100 থেকে বাদ দিতে হবে 25। এখন দেখো এইটা দেওয়া আছে, বললো যে ক্লোরিনের ভর আপেক্ষিক পারমাণবিক ভর কত, তো কি করবো, ভর একটু শতকরা বলছিলাম না, এই যে দেখো ভার্সেস, এই যে ভর কত 35, ভর 35 শতকরা হচ্ছে 75 দিয়ে দিলাম, মাঝখানে প্লাস, আবার এই ভর উপরেরটা মাথায় থাকে না, ঝুলিতে মাথায় ভর মাথায় নিয়ে যায়, ভর থেকে উপরে, তাহলে ভর ইনটু এই যে শতকরা দিই মাঝখানে প্লাস ডিভাইড বাই 100, এই দেখো 35.5, তাহলে কয় নিয়মে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়, 2 নিয়ম, একটা হচ্ছে কার্বনের আইসোটোপের 12 ওর সাথে তুলনা করে বের করা যাবে,
আর একটা হচ্ছে ভার্সেস দিয়ে বের করে দেবো, শতকরা দিয়ে বের করে দেবো। ঠিক আছে না? এই দুই নিয়মে কিন্তু আমরা দেবো, যেটা কোশ্চেনে থাকবে সে অনুযায়ী আমরা অ্যান্সারটা করবো। প্রচুর ম্যাথ সলভ করবো, টেনশনের কারণে এগুলো দিতে হবে। আপেক্ষিক পারমাণবিক ভর আর ভর আপেক্ষিক ভর একই তো মোটামুটি হ্যাঁ কাছাকাছি নামটা আমরা দিয়ে দিচ্ছি আর কি, আলাদা করছি। যদি কার্বনের বিভিন্ন আইসোটোপের মোল ওটার ভর ইয়েস, আর ওটা হচ্ছে শুধু শুধু কার্বনের কার্বনের সাথে তুলনা করা হয়েছে। দুটোর মধ্যে সবসময় সমান না আসতে পারে সমানই আসে। সমান আসবে এটার 35.5 আসছে, ওটার 35.5 আসে। বুঝছো? এখানে কিন্তু কোশ্চেন এভাবে বলা থাকে, শুধু আপনি কি পারবেন পারবেন করো, তারপরে একই অ্যান্সার করতে হবে। ঠিক আছে, চল আমরা দেখি। এখন বলা হলো যে আইসোটোপ শতকরা পরিমাণ আমরা বের করবো। এবার উল্টা রিভার্সে যাচ্ছি আমরা, রিভার্স প্রসেস। ওই যে রিভার্স অসমোসিস করছো না, সরি পরে করো না, পানি খাও না, ওই যে ফিল্টারে রিভার্স অসমোসিস প্রক্রিয়ায় পানি শুদ্ধ করা হয়। ড্রেনের পানিও যদি দাও পরিষ্কার হয়ে যায়, হাসর তো তাই, হাসর কোনো কারণ নাই, এটা সত্যি। আমাদের পানিও কিন্তু এগুলো দেখো, প্রকৃতি এমন একটা বিষয়, এই মাটি কিন্তু ওয়ান কাইন্ড অফ ফিল্টার। ফিল্টার আমাদের এখান থেকে যত দূষিত মানে ড্রেনের পানিও তখন মাটিতে ভেদ করে যায়, প্রতিটা লেয়ার ভেদ করে 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 পানি বিশুদ্ধ হয়ে নিচে তরস্ত হয়ে যায়। তাহলে আমরাও কিন্তু ওই ফিল্টার তাই করে, তুমি যত খারাপ পানি দাও না কেন ও খাওয়া যাবে। এখন প্রকৃতিতে কপারের দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে কপার 63 আর একটা হচ্ছে কপার 35। বুঝছেন? তাহলে এটা বললো যে ভর আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, আবার আপেক্ষিক দেওয়া আছে। এখন শতকরা পরিমাণ বের করতে বলছে। তাহলে হ্যাঁ তাহলে একটা x দুর্বল আর একটা x মাইনাস 100 প্লাস b2 এখন এখন তুমি চিন্তা করো যে আমার কিন্তু এখানে শতকরা পরিমাণ মানে 100% ক্যালকুলেশন করতে হবে, তাই না? 100%, তাহলে এটাকে যদি আমি x ধরি, x% ধরে নিই, আর একটা x এটা কত হবে? 100 মাইনাস x, মানে 100 থেকে এটা বাদ দিলে বাকি এখানে চলে আসবে, তাহলে এটা কত হবে? 100 মাইনাস x পার্সেন্ট। তাহলে পার্সেন্টেজ যদি আমার জানা থাকে, ভর যদি জানা থাকে, আপেক্ষিক পারমাণবিক ভর যদি জানা থাকে, তাহলে ফর্মুলা বের তিনটা করে আরেকটা দাও থাকবে না তিনটা যদি হ্যাঁ আছে অঙ্ক করব, ঢাকা বোর্ড যদি কিছু আসছিল একটা তিনটা থাকলে একটা x ধরে নিব, দুইটা মিলে আবার ওখানে বের করব। এই ভালো তো আছে, এক্সট্রা আছে, সমস্যা নাই, ওটা পারবো। সিলেবাস অন্তর্ভুক্ত, সিলেবাসে এমন কোনো ম্যাথ নাই যেটা বাকি থাকে, এটা হতে সব দেখা যাচ্ছে একটা অধ্যায় থেকে 100টার উপরে ম্যাথ চলে যায়। কারণ এমন কোনো টাইপ নাই যে এখন বর্তমানে তোমাদের প্রশ্ন একটু হালকা দিকে আসছে, আমি এটা অ্যানালাইসিস করে দিচ্ছি, আগে এত দিকে আসছে না, এখন এত ছেলেমেয়ে পড়াশোনা করতেছে, এত আপডেট ভার্সন হয়ে গেছে, ছেলেমেয়ে চ্যাট জিপিটি আর থেকে এআই আসে, দুনিয়ায় চেঞ্জ। এখন তোমাদের কোশ্চেনটাও এখন যেটা ইন্টারমিডিয়েট পড়াইছো তো, ইন্টারমিডিয়েটের ফিজিক্সে ধরো যে ম্যাথগুলো আগে আসতো 1500, 1700, 1800 সালে, সেই ম্যাথগুলো হুবহু কার্বন কপি তোমাদের চলে আসছে, একেবারে হুবহু কার্বন কপি। আর এমনও আছে কিছু কিছু ম্যাথ বুয়েটে আসছে ফিজিক্সের, সেগুলো দিয়ে একটা চলে আসছে তোমাদের। সো ধীরে ধীরে এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য এ প্লাস পাওয়াটা এখন কিন্তু অনেক টাফ। ইন্টারমিডিয়েট তো হিউজ টাফ। আবার এই যে এখন 50-50 ভাগ করে দিচ্ছে, পাশাপাশি এখন বুয়েট নাম্বার দিতেছে, ইন্টারমিডিয়েটের গোল্ডেন মিস হলে তুমি চান্স পাবে, মানে ফর্মই করতে পারছিস না। এখন তোমাদের রেস গোল্ডেন নাম্বারে দিচ্ছে, যখন সরকার আগেরটা ছিল তখন একরকম সিচুয়েশন ছিল, এর গোল্ডেন পাওয়ারটা জমজমের ব্যাপার ছিল, এখন কিন্তু পুরো রিভার্স প্রসেস চলে আসছে। যারা গোল্ডেন পাবে তারা অ্যাকচুয়ালি মেধাবী গোল্ডেন পাবে, অ্যাকচুয়ালি সিরিয়াস করে। কারণ আমি তো পড়ার চ্যানেল দেখছি যে আগেকার পড়ার প্যাটার্ন পুরো এখন চেঞ্জ হয়েছে, কোশ্চেন এত ডিপ থেকে আসতেছে যে সাধারণ দৃষ্টিকোণ থেকে হচ্ছে না, একটু ডিপে থেকে চিন্তা করতে হচ্ছে, বেসিক দিয়ে টপিক বাই টপিক তোমাকে সেটা না বুঝে তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে, না বুঝে থেকে পরে একদম পিওরলি ধরা খেয়ে যাবে, মারা খেয়ে যাবে যেটা বলছি। সো এখন তাহলে আমাদের ধরে নিলাম হচ্ছে যে 63 হচ্ছে x% ধরে নিলাম, এটাকে তোমরা x%, মানে 100 ভিতরে x% ধরে নিলাম, এটা কত হয় 100 মাইনাস x%। এখন আমার প্রশ্ন হচ্ছে সূত্র অ্যাপ্লাই করব, জাস্ট সূত্রটা কি? ভরের শতকরা ভার্সেস ভার্সেস প্লাস ভর এখানে x এর মান বের করব, ভর কত? এই দেখো ভর 63 না, এই যে 63 শতকরা কত? x% দিয়ে দিলাম, মাঝখানে প্লাস, তখন ভর 65, শতকরা হচ্ছে 100 মাইনাস x% দিয়ে দিলাম, ভার্সেস দিয়ে দিলাম, ডিভাইডেড বাই 100 ছিল, তাই না? আর এটা কি ছিল? আপেক্ষিক পারমাণবিক ভর না, সেটা ভ্যালু কত দেওয়া আছে? 63.5, এটা সমান 63.5 দেখা যাবে না? দেখা যাবে। এখন তারপরে x এর মান কত দেখি, তুমি পারো, তুমি এক শেখাও, আমি তোমার শেখাচ্ছি। দেখো এটা একবার আমরা করতে পারো, একবার করতে ক্যালকুলেশন ছাড়া, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর দিয়ে হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে আমি ক্যালকুলেটর বেশি করব। চলো আমি শিখে নিচ্ছি। ওরা তোমার কিন্তু অবশ্যই খাতা করে করবা, একবার একবার টেস্ট করে ফেলো, এমসিকিউতে বা টেস্ট প্রথমে দিলে হচ্ছে এবার 63.5 আছে না, 63.5 দিয়ে দিলাম, ইকুয়াল কোথায় আছে? এই যে লাল ইকুয়াল আছে না, আলফা আলফা ইকুয়াল দিবে, লাল দিকে গেলে আলফা দিবে। ও সমীকরণ করার জন্য ইয়েস, সমীকরণ করবে। ওপর কি আছে? 63 × x, তাহলে 63 63 × x দিয়ে দিলাম। বুঝছো?
বুঝলা? ডাইরেক্ট এক্স দিলাম তারপর প্লাস দিলা 100 মাইনাস x আছে না বাকি দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম। ও আচ্ছা পুরো অঙ্ক সমীকরণই হয় দিতেছি 100 মাইনাস x একবার শেষ হয়ে গেছে। বুঝছো? হ্যাঁ তারপর ইনটু কত ইনটু 65 65 বুঝছো? ডিভাইডেড কত আছে 100 আপনারা ভালো করে শিখাও তাহলে আমি দেখে দিচ্ছি আমি সলভ করবো সলভে হলুদ না তাহলে হলুদের সাথে আগে পরে আগে হলুদের সাথে সলভ করতে হবে হ্যাঁ ওই প্রসেস তুলে আসবে আর শিখাচ্ছি দাও শিফট দিলা সলভ করলাম ইকুয়াল দিতে হবে একটা ইকুয়াল দিলাম 75 x এর 75 x কোন দিকে এই x টা থাকবে সরাসরি আসলে 75 বুঝছো এটা কিন্তু ফিজিক্স করতে পারবো ম্যাথ করতে পারবো ফিজিক্স করতে পারবো সব কিছু করতে পারবো প্রথম সলিউশন পর 10 কি আসছে ওটাতে কিন্তু হবে না ইকুয়াল দিতে হবে মানে ক্যালকুলেশন মাস্টার পর্যায়ে আসবে ওটা কিন্তু ফুল প্রসেস ইকুয়াল পর্যন্ত যেতে হবে শিফট সলভ দিছ 23.5 ইকুয়াল দিতে হবে বুঝছো তো x এর এটা x এর হলো 75 আসছে তার মানে এটা তো তুমি পরীক্ষাতে অবশ্যই করবা আবার ইকুয়াল করতে হয় বাসায় প্র্যাকটিস করতে আমি শিখাবো সো তারপর x এর হলো আসলে 75 x কাকে ধরছিলাম আমরা 63 কে ধরছিলাম x 63 কে ধরছিলাম x তাহলে এটা আসলে কত এটা আসলে 75 পার্সেন্ট আর তাহলে সবার 65 কত আসবে 100 মাইনাস এই যে 75 25% সুতরাং কি তিনটা যে ইকুয়েশন আমাদের কে বুঝে আমি হ্যাঁ বলবো আস্তে আস্তে যাচ্ছি টেনশন নিও না সবই হবে একদিনে তো সব শেষ করে ফেলবে অধ্যায় বলা তো আছে নাকি এখন সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু আমরা আরেকভাবে বের করতে পারি সেটা কিভাবে আচ্ছা বলো তো H2 এর অণুটা পরমাণু অণু অণুর ক্ষেত্রে আমরা এই দুইটা পাইছি এটা কি আপেক্ষিক ভর ঘর্ষণ এটা বলবো যেহেতু আমরা আপেক্ষিক তুলনা করে শিখছি না এখন টেকনিক্যালি বলবো এটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর কারণ অণু থেকে আসছে আর হাইড্রোজেনের ভিতরে কি আছে হাইড্রোজেন দুইটা আছে না হাইড্রোজেন দুইটা আছে একটা H আর একটা H আছে H দুইটা আছে তাহলে হাইড্রোজেনের একটা পরমাণু না এটা কিন্তু হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে পারমাণবিক ভরগুলো ভিতরে ঢুকতে হবে না বাইরে আমি এই কোশ্চেনে বললাম H2 এর হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত তাহলে অ্যানসার কত হবে 1 হবে নট 2 এটা কিন্তু একটু পরে আসবে তোমরা লিখে একটা বলছে দিছে তোমাকে কনফিউশন করে দিছে হাইড্রোজেন অণুর একটি পরমাণুর পারমাণবিক ভর কত বা সে কি বলবো H2 অণুর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত একটা কোশ্চেন আছে আমি এবার বুঝতে চলে আসছে অলরেডি মানে তোমাকে একটু ডিপে ঢুকে অ্যানালাইসিস করে শিখতে হবে আবার এই কোশ্চেনটা দেখো এই সালফিউরিক অ্যাসিডে আপেক্ষিক পারমাণবিক আণবিক ভর বা পারমাণবিক ভর আণবিক ভর হলো টোটালটা এখানে হাইড্রোজেনের 1 ইনটু সালফারের কত 32 ইনটু 1 যোগ 16 ইনটু 4 এটা পারবো না শিখাবো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1 নিচে 2 আছে না এই